আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, বর্ণমালা স্কুলের অনলাইন ক্লাস থেকে আমি স্বাগতম জানাচ্ছি। আপনি মোহাম্মদ এজাহারুল হক মুন্সি। আমরা দীর্ঘদিন অনলাইন পরীক্ষা শেষে আবার ক্লাসে ফিরে আসছি। এই প্রক্রিয়া তো চলতেই থাকবে মনে হয়। আমাদের দেশে তো করোনা যাচ্ছেও না, আমরা ক্লাসেও ফিরে আসতে পারছি না। এটা আমরা আবারও কন্টিনিউ করবে। আমি স্টুডেন্ট তোমরা তো আসলে ক্লাসগুলো দেখো না, এই জন্য আমাদের ক্লাসের প্রতি আগ্রহ আস্তে আস্তে কমেই যাচ্ছে। আমাদের ভিউ সংখ্যা অনেক কম থাকার কারণে আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসগুলি করতে পারতেছি না। আশা করব তোমরা এবং তোমাদের অভিভাবকবৃন্দদেরকে আমরা অনুরোধ করব তারা যেন অন্ততপক্ষে তোমাদেরকে নিয়ে ক্লাসগুলো এনজয় করেন এবং ক্লাসগুলো দেখেন। খুবই জরুরি। আমরা আলোচনা কিন্তু বলতে গেলে সরাসরি ক্লাস করলে যেটা হতো, আমাদের এই ক্লাসগুলো তো এরকমই হওয়ার কথা, কিন্তু কেন জানি না তোমরা দেখতে চাচ্ছ না। তারপরেও আমাদের প্রয়াস থামবে না, আমাদের আলোচনা চলতে থাকবে। 16.4 অধ্যায়টি পরিমিতি বিষয়ক একটি অধ্যায় এবং এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষাতেও এই ধরনের চ্যাপ্টার থেকে প্রশ্ন সচরাচর থাকে। আমরা এখানে দুটি প্রশ্ন, একেবারে সাধারণ প্রশ্ন অর্থাৎ সৃজনশীল নয় এমন দুটি প্রশ্নের উত্তর করব। আর যারা সাধারণ প্রশ্নগুলোর উত্তর করতে পারবে তারা কিন্তু সৃজনশীল উত্তর করতে পারবে। বেসিক্যালি তোমরা ভালো হতে হবে, তাইলে সৃজনশীল নিয়ে কোনো টেনশন থাকার কথা না। চলো আমরা একটি আয়তাকার ঘনবস্তু এবং বেলুন, দুইটা বিষয়বস্তু সংক্রান্ত গণিত করব আজকে। প্রথমে আয়তাকার ঘনবস্তুটা কনসেপশন তোমাদের দাঁড় করে যাচ্ছি। জাস্ট আয়তক্ষেত্রের মতো যদি কোনো বস্তু হয় এবং সেটা যদি ঘনবস্তু হয়, তার 6টা তল থাকে। হ্যাঁ, যেমন এরকম। এটা আমরা আয়তাকার একটা ঘনবস্তু বানানোর চেষ্টা করতেছি। দেখো, জাস্ট লাইক এ ব্রিক, একটা ইটের মতো জিনিস। এটা একটা আয়তাকার ঘনবস্তু। এটাকে যদি আমি তার দৈর্ঘ্য বিবেচনা করি, এইটাকে তার প্রস্থ বিবেচনা করি, আর এটাকে যদি উচ্চতা দেওয়া হয়, তা এইরকম একটা জায়গার ক্ষেত্রে আসলে কিন্তু সূত্রগুলি আমাদের আগেই জানার কথা। আমরা সূত্রগুলো বলেছিলাম, 10-এর ছাত্র যারা, তোমরা সূত্র তো ক্লাস 9 থেকে আমরা বলেছি। তারপরে একটু শুনিয়ে দিচ্ছি। দেখো, এই অঙ্কটা করতে সূত্রগুলি লাগে। আমি 9 নম্বরটা আগে করব, এটা পরে করব। এখানে বলা আছে এইরকম একটা আয়তাকার জায়গার বেলায় তার সবগুলো তলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু স্টুডেন্ট 2 × AB + BC + CA। হ্যাঁ, এটার ব্যাখ্যাতে আমি যাব না, আমি সূত্রটা শুধু বলে দিচ্ছি যে যদি ABC তার 3টি মাত্রা হয়, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × AB + BC + C। তার 6টা তলের, এটা এক ধরনের তল, এই 2BC এক ধরনের তল, এই 2C আর এক ধরনের তল। তোমরা দেখতেই পারতেছো দৈর্ঘ্যপ্রস্থ বরাবর যেটা, এটা একটু লম্বালম্বী তল, প্রস্থ উচ্চতা বরাবর এটা একটু ছোটো চাপা তল। তো যাই হোক, সব মিলে এই সূত্রটা দাঁড়াবে। আর এটার এই মাঝখান দিয়ে যদি আমি এটা এরকম রেখাটা নিই, আমি যে ঘরটাতে বা যে কক্ষটাতে আসি, এই কক্ষের এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত যদি আমি একটা রশি টান দিই অথবা একটা খুঁটি নেই, তাহলে সেটাও কিন্তু তার একটা কর্ণ হচ্ছে। আর তার পিঠের উপর দিয়ে যদি এরকম দাগ টানি কোনাকুনির উপর দিয়ে, অথবা এই ছাদের এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত দেখি, এটাও কিন্তু একটা কর্ণ। কিন্তু এই কর্ণটাকে আমরা মূল কর্ণ বলতে পারি না, এটাকে তার পৃষ্ঠতলের কর্ণ বলতে পারি। আর ভেতরের দিক দিয়ে যে কর্ণটা আছে, এটাকে বলা হয় তার মূল কর্ণ। এই কর্ণেরও কিন্তু একটা সূত্র আছে স্টুডেন্ট, সেটা হচ্ছে A² + B² + C², অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার বর্গের সমষ্টিকে বলা হবে তার কর্ণ। দ্যাট ইজ কর্ণ ইকুয়াল টু শুধু A² + B² + C², তবে তার মধ্যে একটা বর্গমূল চিহ্ন থাকবে। √A² + B² + C²। আমরা কাজে লাগাবো, একটু পরেই দেখবো এই সূত্রটা কাজে লাগবে। তাইলে আমরা কর্ণের সূত্র জানলাম, তার সমগ্র তলগুলির ক্ষেত্রফল জানলাম। তারপরে তার আয়তনের কথা যদি বলা হয়, খুব সহজেই বলতে পারবা তোমরা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তার মানে আয়তন হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল। দ্যাট ইজ ABC এবং ঘন একক হবে। যদি এককটা মিটার হয় ঘনমিটার, এককটা যদি ফুটে হয় ঘনফুট, যদি এটা যদি ইঞ্চিতে হয় তাহলে ঘন ইঞ্চি, ইত্যাদি ইত্যাদি। স্টুডেন্ট, আমি এই ব্যাপারে অন্তত আয়তাকার ঘনবস্তুর ব্যাপারে 3টা সূত্রে আপাতত তোমাকে জানালাম। তারপরে আমরা একটু বেলুনের ব্যাপারে একটু কথা বলি। বেলুন জাস্ট লাইক, আমরা এটাকে সিলিন্ডারও বলি। সিলিন্ডার এইরকম। তুমি এটাকে যদি মনে করো ওই যে গ্যাস পাইপগুলির সাথে বিবেচনা করো, তাও হতে পারে। বাসায় যে চাউল রাখা হয় সেই ড্রামটা তার মতো চিন্তা করতে পারো, এটা সিলিন্ডারের মতো। অথবা একটা চিকন তার, সেটাও কিন্তু সিলিন্ডার আকৃতির।
এরকম কোনো জিনিসের বেলায় তার সবগুলো তলের ক্ষেত্রফলের কথা পরে আসছি। এই মুখটা যদি বাদ দিই, এই মুখটা যদি বাদ দিই, দুইটা কিন্তু বৃত্তাকার তল, এই জন্য এটাকে বলা হয় সমবৃত্তভূমিক বেলন অথবা সিলিন্ডার বলা হয়। সমবৃত্তভূমিক বলা হচ্ছে এই জন্য, কারণ সেটা যদি ভূমিতে রাখা হয় একটা বৃত্তের মতো জায়গা দখল করে তার অবস্থানটা, ঠিক এইটাও যদি উল্টিয়ে দেওয়া হয় সেটাও কিন্তু বৃত্তের মতো জায়গা দখল করে অবস্থান করবে। এই জন্য এটার নাম কিন্তু সমবৃত্তভূমিক সিলিন্ডার। এটার বেলায় যদি আমি তার দুইটা বৃত্তভূমিক তলের কথা বাদ দিই, এটাকে যদি এটার ক্ষেত্রফল নিশ্চয়ই পাই আর স্কোয়ার, তুমি জানো একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কিন্তু পাই আর স্কোয়ার, আর এখানেও কিন্তু এটা পাই আর স্কোয়ার আছে, তার দুইটা পাই আর স্কোয়ার হয়ে গেল, তার দুই তলে দুইটা পাই আর স্কোয়ার হয়ে গেল। আর তার বডিতে তার মুখ, আমার মাথাটা আমার পায়ের তলাটা যদি বাদ দেওয়া হয়, তার বডিতে যে অংশটা বাকি থাকে সেটাই হচ্ছে সিলিন্ডার অথবা সেই ড্রাম অথবা সেই চাউলের ড্রামের কথা চিন্তা করতে পারো। সেই চাউলের ড্রামটাই কিন্তু সিলিন্ডার আকৃতি। তার এই বডিতে যে জায়গাটা বাকি আছে এটাকে বলা হয় তার বক্রতল। কি বলা হয়? তার বক্রতলের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল বের করার জন্য কিন্তু একটা সূত্র আছে। দেখো, সূত্র ছাড়া তুমি এক ধাপ আগাতে পারবে না। এটা সূত্র হচ্ছে তোমার 2πr/h, এটা তার সূত্র। বলে স্যার পাইটা আমরা জানি, পাইয়ের কথা কিন্তু ক্লাস 7-8 থেকে তুমি বলেছি। পাই মানে একটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, যা নির্দিষ্ট 3.1416, এটা আমরা জানি। আর আর মানে রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। এই রেডিয়াস বলতে বোঝায় এই মুখ থেকে এই পর্যন্ত যে লম্বাটা, অথবা এখান থেকে এদিকে যে লম্বাটা, এটাকে তার ব্যাসার্ধ অথবা রেডিয়াস বলা হয়। এটার মান হচ্ছে এইটা, হ্যাঁ, ব্যাসার্ধ এই জায়গাটা এটা দেওয়া থাকলে আমরা এটা জানবো। এইচ হচ্ছে হাইট অফ দ্য সিলিন্ডার, এই যে এইখানটা হলো এইচ। এটা যদি 8 থাকতো, এটা যদি 6 থাকতো, তাহলে আমি শুধু এখানে মান বসিয়ে দিলে তার চতুর্পাশে বক্রতলটার মধ্যে কতটুকু জায়গা আছে সেটা আমরা বের করে ফেলতে পারতাম। তার স্টুডেন্ট, এটা একটা সূত্র। আর যদি বলা হতো যে স্যার এটার আয়তনটা কত, একটু আগে যেমন আমরা ওই আয়তনটা বের করছিলাম, আয়তাকার ঘনবস্তুর বেলা সেটা ছিল কি 2abc, আর এটার বেলা হবে πr²h, অর্থাৎ ভূমির ক্ষেত্রফলের সাথে সাথে শুধু উচ্চতা গুণ করে দিয়েছি। ভূমির ক্ষেত্রফল কিন্তু πr², তার সাথে শুধু হাইটটা গুণ করে দিলেই কিন্তু তার সব তলে কতটুকু জায়গা আছে বা কতটুকু আয়তন এটার মধ্যে আছে, কতটুকু জায়গা নিয়ে সে অবস্থান করছে সেটা বেরিয়ে যাবে এই সূত্রের মধ্যে। তাহলে সূত্র ছাড়া আমরা পরিমিতিতে আগাতে পারবো না। তাহলে আমি সূত্রগুলো একটু হিন্ট দিয়ে দিলাম, এবার অঙ্কে যাচ্ছি। তো প্রথমেই যদি আমরা ইচ্ছা অ্যাজ ইউ লাইক, তুমি এটা দিয়েও শুরু করতে পারো, এটা দিয়ে শুরু করতে পারো, দুটার সূত্রই তো আমরা জানলাম। ধরো আমি যদি প্রথমটাই বলি, একটি বেলুনের বক্ষতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন বলছে 150 ঘন সেন্টিমিটার। তাহলে আমি শুরু করবো এইভাবে। মনে করি বেলুনটির 15 নম্বর, মনে করি বেলুনটির ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। সেন্টিমিটার বলবো এই জন্য কারণ এগুলো বর্গ সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার লেখা আছে, এই জন্য এককটা হবে সেন্টিমিটারে। এবং উচ্চতা h সেন্টিমিটার। এই দুটো আমি জানিয়ে গেলাম। সুতরাং আমি প্রথমে লিখবো অতএব বেলুনটির বক্ষতলের ক্ষেত্রফল। সুতরাং বেলুনটির ইংরেজিতে এটাকে সিলিন্ডার বলা হয় আর কি। বেলুনটির বক্রতলের ক্ষেত্রফল, একটু আগে বলছি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h সমান 2πr/h। যেহেতু এটা সেন্টিমিটার, এখানে বর্গ সেন্টিমিটার লিখতে পারো। এবং বেলুনটির পরে বলেছে কি আয়তনের সূত্র কিন্তু একটু আগে আমি জেনেছি, সেটা হচ্ছে πr²h। এটা কিন্তু ঘন একক বা ঘন সেন্টিমিটার হবে। স্টুডেন্ট, প্রশ্নে কিন্তু আবার এটা বলা আছে যে এই ক্ষেত্রফলটার মানটা 100 বর্গ সেন্টিমিটার এবং বলেছে আয়তনটা হচ্ছে 150 ঘন সেন্টিমিটার। প্রশ্নের শর্ত মতে আমি দুইটা ইকুয়েশন তৈরি করতে পারি। একটাকে বলা হবে বক্রতলের ক্ষেত্রফল, না, 2πr/h, সেটার মান হচ্ছে তোমার 100। এখন কিন্তু একক লিখবো না, তার কারণ এখানে কিন্তু একক আছে। দেখো এই যে বর্গ সেন্টিমিটার, এই পাশে কিন্তু 100 বর্গ সেন্টিমিটার ছিল। উভয় একক, উভয় দিক থেকে একই একক থাকার কারণে বাদ যাবে। দিস উইল বি নাম্বার 1, এটাও নাম্বার ধরে রাখতে পারি আমরা। এবং পরের যেটা দ্যাট ইজ πr²h এর মানটাও কিন্তু প্রশ্নে বলা আছে 150।
150 ঘন সেন্টিমিটার। এখানেও আমরা একক লিখব না, তার কারণ এখানেও ঘন সেন্টিমিটার একক আছে, এখানেও ঘন সেন্টিমিটার আছে। আমার হাতে এখন দুইটা সমীকরণ চলে আসছে। এই দুইটা সমীকরণ থেকে আমি সমাধান করে করে এক পর্যায়ে ভূমির মানটা, ভূমির ব্যাসার্ধটাও বের করবো এবং বেলুনটার উচ্চতাটাও বের করবো। তা দুটো কাজ করতে হবে এখন আমাকে, একটা হচ্ছে এইচের মান বের করা, একটা হচ্ছে আরের মান বের করা। আমরা ক্যালকুলেশন অথবা সমাধানকরণ কিন্তু আমরা জানি, বিভিন্ন উপায়ে আমরা সমাধান করতে জানি। প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, তারপরে তোমার নির্ণায়ক পদ্ধতি, নানান ধরনের পদ্ধতিতে আমরা সমাধান করি। কিন্তু এইখানে যে দুটো সমীকরণ, আমরা কোন পদ্ধতি সমাধান করতে পারি? দেখো, এটা তো পাই আছে, এটা তো পাই আছে। ইচ্ছা করলে আমি যদি এই পাইটা অ্যাভয়েড করি, বাদ দিতে চাই, রিমুভ সরাতে চাই, তাহলে এই সমীকরণটাকে যদি এটাতে ভাগ করি, পাই বেরিয়ে যাচ্ছে। অথবা এইচেও কিন্তু কাটা যাচ্ছে, তাহলে একটা একক মানে এই 8টা শুধু থেকে যাচ্ছে। যখন দুইটাই কাটা যাচ্ছে আর শুধু 8টা থেকে যাচ্ছে, তাহলে 8টার মানটা কিন্তু বের করা সম্ভব। এই জন্য আমি যদি বিয়োগ করি তাও কাটা যাবে না, যদি আমি ভাগ করি তাহলে দেখা যায় এইচে কাটা যাচ্ছে, পায়ে কাটা যাচ্ছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে একটা আর থাকছে, তাহলে আরের মানটা বেরিয়ে যাবে। আর আরের মানটা যখন বেরিয়ে গেল, তার আমার কোনো টেনশন থাকলো না, আমি ওই মানটা নিয়ে 1 নম্বরে বসাই দিলে আবার এইচের মানটা পেয়ে যাবে। তাহলে আমার কাজ হচ্ছে এখন সমাধান করো। তাহলে আমি উপরের লাইনটা মুছে দিচ্ছি, লিখবো এখন 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে। লিখব 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে। স্টুডেন্ট, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই হচ্ছে 2 পাই আর এইচ সমান হবে 150 বাই হচ্ছে বাম দিককে বাম দিক দিয়ে ভাগ, ডান দিককে ডান দিক দিয়ে ভাগ। এখন এই শূন্যে কাটা দেওয়া যেতে পারে, 5 দিয়ে কাটা 3 5 15, 5 দুগুণে 10। এখানে এইচটা কাটা যাচ্ছে, এখানে পাই কাটা যাচ্ছে, তাহলে আমি পাচ্ছি আর দিয়ে আর স্কোয়ারকে কাটলে একটা আর থাকবে, তাহলে r/2 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 3/2 পাচ্ছি। এখন যদি আমরা বজ্রগুণন করি অথবা 2 দিয়ে গুণ করে দিই, তাইলেও কিন্তু হয়ে যাচ্ছে, দ্যাট ইজ r সমান 3 হয়ে যাচ্ছে। 2 দিয়ে গুণ করার কারণে 2 দিয়ে কাটা, 2 দিয়ে গুণ করার কারণে 2 দিয়ে কাটা, 2 দ্বারা গুণ করে লিখলেও চলবে, না লিখলেও চলবে। স্টুডেন্ট, তাহলে আমাদের একটা অজানা রাশির একটা কিন্তু জেনে গেলাম, অর্থাৎ রেডিয়াসটা পেয়ে গেলাম অথবা ব্যাসার্ধটা পেয়ে গেলাম। কার? সিলিন্ডারটির বৃত্তভূমিক তলের যে ব্যাসার্ধটা, সেটা 3 সেন্টিমিটার বেরিয়ে গেল। আর আমরা কাজ করব, এই মানটি নিয়ে আমরা 1 নংয়ে বসাবো। এখন r = 3, r সমান 3 1 নংয়ে বসি, 1 নংয়ে বসি। আমরা 1 নম্বরটা হচ্ছে মনে আছে 2 পাই আর এইচ = 100 ছিল, এখানে শুধু মান বসিয়ে দিচ্ছি। দেখো 2 × পাইয়ের মান কিন্তু আমরা জানি 3.1416, আর এখানে রেডিয়াসের মানটা একটু আগে 3 পেয়েছি, এইচের মানটা অজানা, ফলে হবে 100। হ্যাঁ স্টুডেন্ট, তাহলে আমাকে এখন বের করতে হচ্ছে এইচের মান। তাহলে আসো এইচ = যদি বাম দিকে রেখে দিই, তাহলে 100কে ভাগ করতে হবে এগুলো দিয়ে, সম্ভবত 2 × 3.1416 ইন্টু হবে 3। এইসব ভাগ করার পরে ফলটা যেটা আসতে পারে 3 × 6 = 3 × 6 = 18, 5.3। এটা আমার যতটুকু মনে পড়ে 5.3 হবে। স্টুডেন্ট, তাইলে দেখো আমার কাছে যে দুইটা প্রশ্ন চাওয়া হয়েছিল, যে একটা তার উচ্চতা, আবার বলছিল তার ভূমির ব্যাসার্ধ, দুটোই কিন্তু বেরিয়ে গেল। অতএব নির্ণেয় বেলুনটির উচ্চতা 5.3 সেন্টিমিটার এবং তার ভূমির ব্যাসার্ধ r = 3 সেন্টিমিটার। আমি উত্তরটা গুছিয়ে কাছে লিখলাম না, তোমরা লিখে নিবা সুন্দর করে। অতএব নির্ণেয় সেই বেলুনটির উচ্চতা h = অথবা এইচ না লিখলেও চলবে, এইচ দিয়ে তুমি মানটা ধরে নিয়েছিলাম, এই জন্য বলবো নির্ণেয় বেলুনটির উচ্চতা 5.3 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। আশা করি তোমরা লিখতে পারবে। কেমন? আমি পরের অঙ্কটা নিয়ে একটু আলোচনা করেই হয়তো ক্লাস শেষ করে দেব, যেহেতু তোমরা অনেক টায়ার্ড হয়ে গেছে পরীক্ষা দিতে। কেমন? অনলাইন লিখতে অনেক কষ্ট করেছে দীর্ঘদিন, এই জন্য তোমাদের উপর খুব উৎপাত চলবে না। আজকে আমরা একটু শর্টকাট করতেছি ক্লাস। একটি আয়তাকার ঘরের ঘনবস্তুর দৈর্ঘ্যটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে, বাস্তবে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া নেই, অনুপাত। তাহলে অনুপাতের সাথে একটা আনুপাতিক ধ্রুবক লাগিয়ে নিতে হয়। স্টুডেন্ট, ধরি আয়তাকার বস্তুটির আয়তাকার, অথবা উপরে লেখা রাখতে পারো দেওয়া আছে
দেওয়া 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 আছে ঘরটির দৈর্ঘ্য প্রস্থ অনুপাত, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত 21:16:12। এরপর লিখব ধরি আয়তাকার ঘরটির দৈর্ঘ্য, ঘর বলে নাই, অবশ্য ঘনবস্তু বলেছে, লেখো ঘনবস্তু, এখানেও ঘনবস্তুই ঘরের মতো, ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ দিয়ে প্রকাশ করি =21x সেন্টিমিটার। যে কোনো অনুপাতের রাশিগুলির সাথে একটা লাগিয়ে নেওয়া হয়। প্রস্থ b আমরা বলতে পারি 16x সেন্টিমিটার এবং উচ্চতা c লেখা আছে 12, তার সাথে একটা এক্স লাগিয়ে নিলাম। এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন জানা যায় তখন কিন্তু তার ইটা বের করা যায়। এই যে তারা বলেছে তার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার, সুতরাং একটু আগে জেনেছি। সুতরাং ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য, স্টুডেন্ট এটা হবে নিশ্চয়ই √a² + b² + c², কিছুক্ষণ আগের বলা। এবার যদি এখানে মানটা বসিয়ে দেই তাহলে হবে কত এক্স, 21x তার হোল স্কোয়ার প্লাস হবে 16x তার হোল স্কোয়ার, তারপরে হবে 12x তার হোল স্কোয়ার, পরে আসছে 441x² 256x² প্লাস 144x², সব মিলিয়ে যা হবে 5 4 2 6 7, সম্ভবত 4 আর 6 10, 10 1 11 11 1, হাতের 1 4 5 5 5 10, 10 14 14 1, 5 5 2 7 7 8 841x² হবে। 4 2 6 6 1 7 7 এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এটা হবে 29x হবে স্টুডেন্ট। তাহলে আমি কিন্তু কর্ণটার দৈর্ঘ্য জেনে গেলাম 29x। প্রশ্নে কিন্তু আবার বলা আছে এই দৈর্ঘ্যটার মানটা 87, তাহলে আমি কি লিখবো না যে প্রশ্ন মতে এটা সমান 87, আমরা লিখব এস পার কোশ্চেন বা এস পার প্রশ্ন মতে 29x হচ্ছে তোমার 87, সুতরাং x পেয়ে গেলাম 3 29 87। স্টুডেন্ট তাহলে এই এক্সের মান যখন পেয়ে গেলাম আমাদের সব বেরিয়ে যাবে। এখন তারা বলছে ঘনবস্তুর তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি প্রথমে দৈর্ঘ্যটা বের করতে পারি, যেহেতু আমার দৈর্ঘ্য ধরেছিলাম 21x, সুতরাং ঘনবস্তুটির দৈর্ঘ্য a সমান ছিল 21x, দ্যাট ইজ 21 × x এর মানটা বসিয়ে দিচ্ছি 3 এবং সেন্টিমিটার হবে, তার মানে 63 সেন্টিমিটার, 63 সেন্টিমিটার। তারপরে ঘনবস্তুটির প্রস্থ হবে স্টুডেন্ট, সেটা হবে 16x সেন্টিমিটার, তার মানে 16 × 3 সেন্টিমিটার হচ্ছে তোমার 48 সেন্টিমিটার, এবং উচ্চতা হচ্ছে নিশ্চয়ই আমরা জানি সেটা ছিল 12x সেন্টিমিটার, দ্যাট ইজ 12 × 3, 3 × 36 সেন্টিমিটার। তাহলে আমি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তিনটেই জেনে গেলাম। চেয়েছে আমার কাছে কি তলের ক্ষেত্রফল। তাহলে কিছুক্ষণ আগে আমরা শুধু লিখেছিলাম 2 × ab + bc + c। সুতরাং আয়তাকার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল, ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল তার সবগুলো তলের ক্ষেত্রফল দাঁড়াবে 2 × ab + bc + c। ইতিমধ্যে 2 × a এর মান আমরা জানি 63, b এর মান 48, যোগ আবার b এর মান 48, c এর মান 36, যোগ c এর মান 36 × a এর মান আবারও 63, এত বর্গ সেন্টিমিটার। এখন
2 ইন্টু আমরা যতটা মনে আছে এতটুকুর মান হচ্ছে 7020 7020 এত বর্গ সেন্টিমিটার। স্টুডেন্ট এটা যদি গুণ করা হয় তাহলে হবে 14040 বর্গ সেন্টিমিটার। স্টুডেন্ট এক একটা করে দুটো অঙ্কই মোটামুটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা শেষ করলাম। এগুলো দিয়ে কিন্তু সৃজনশীল প্রশ্ন তৈরি করা যেতে পারে। স্টুডেন্ট যেহেতু তোমরা বেশিটা পরীক্ষা দিতে টায়ার্ড আছো, ওই জন্য আমরা আজকে বেশি বিরক্ত করছি না তোমাদেরকে। আমরা এই দুটো অঙ্ক নিয়ে শেষ করব আজকের ক্লাস। আর তোমরা কিন্তু এবারের পরীক্ষা তো তোমরা শুনেইছো, 21 সালের পরীক্ষা সম্ভবত অটোপাসে দিচ্ছি। আমরা জানি না তোমাদের সময় আস্তে আস্তে কী সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু পড়াশোনা তো থামিয়ে রাখা যাবে না, আমরা পড়তেই থাকবো। সরকার সিদ্ধান্ত যায়নি, আমরা যেন কিছু লেখাপড়া হয়ে যায় এর মধ্যে। কারণ তোমাদের তো ইন্টারভিউ দিতে হবে, ভালো কোনো জায়গায় পরীক্ষা দিতে হবে, তখন কিন্তু এগুলো লাগবে। পড়াশোনার কোনো বিকল্প নাই, জ্ঞানের কোনো বিকল্প নাই, বেসিক লার্নিং তো বাধ্যতামূলক লাগবে। স্টুডেন্ট তাহলে তোমরা আগামী আরেকটা ক্লাস হবে আগামী সপ্তাহের, সেই রবিবার দিন যদি লকডাউন না থাকে তাহলে আমরা ক্লাসে আসবো অবশ্যই, এবং তোমাদের সাথে আমাদের কথাবার্তা চলতে থাকবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন সবাই এই বিপদ থেকে মুক্ত থাকি। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।